কক্ষ জুড়ে এক মুহূর্তের জন্য নেমে আসে তীব্র নিস্তব্ধতা। মনিটরের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রোশানলের কোনো সাড়া নেই। কক্ষ জুড়ে এক মুহূর্তের জন্য নেমে আসে তীব্র নিস্তব্ধতা। মনিটরের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রোশানল কোনো সাড়া দেয় না। সে জানেও না এই অন্ধকার রাতে, এই নিস্তব্ধ আইসিইউতে তার সবচেয়ে বড় শত্রু তার এত কাছে দাঁড়িয়ে আছে। ব্যক্তিটি আরো একটু ঝুঁকে এলো রোশানলের দিকে। রোশানলের অচেতন শরীরটার প্রতিটি নিঃশ্বাস সে যেন গুনে ফেলতে চাইছে। ব্যক্তিটি আত্মতৃপ্তিপূর্ণ কণ্ঠে ফিসফিসিয়ে শোধালো, জানিস, আজকে তোর এখানে এইভাবে শুয়ে থাকার একদমই কথা ছিল না, কিন্তু তুই শুয়ে আছিস শুধু আমার কারণে। আমি যদি তোর গাড়ির ব্রেকটা নষ্ট করে না দিতাম, তুই তো দিব্যি বেঁচে থাকতিস। মানতেই হবে, কই মাছের প্রাণ তোর। একবার তো মরতে মরতে বেঁচে গেছিস, কিন্তু এবার আর না জাওয়াদ, এবার আর সেই সুযোগ তুই পাবি না। আমি তোকে সেই সুযোগটা আর দেব না। ব্যক্তিটি একটু থেমে ফের শুধালো, দেখেছিস কি সুন্দর খেলাটা খেললাম আমি? সবাই ভাববে এটা একটা দুর্ঘটনা, কিন্তু আসল সত্যটা ওটা অন্ধকারেই থেকে যাবে, ঠিক তোর আর আমার সম্পর্কের মতোই। ব্যক্তিটি এবার আস্তে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। সে আঙ্গুলের সাহায্যে নিজের কপাল চুলকে শান্ত গলায় শুধালো, তুই ঘুমা জাওয়াদ, অনেক লম্বা ঘুম। আসছি আমি, বেঁচে থাকলে আবার দেখা হবে। এরপর সে নিঃশব্দে পেছনে ফিরে আইসিইউর দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে বাইরে পা রাখার আগ মুহূর্তে একবার পেছনে তাকায়। তার চোখে কোনো অনুশোচনা নেই, কোনো মায়াও নেই, আছে শুধু এক অদ্ভুত তৃপ্তি। পরেক্ষণে দরজাটা আস্তে করে বন্ধ হয়ে যায়। আইসিইউর ভেতরটা আবারও ডুবে গেল নিস্তব্ধতায়। মনিটরের টিক টিক শব্দের ভেতর দিয়ে লড়াই চালিয়ে যায় এক নিঃশ্বাস, জীবন আর মৃত্যুর মাঝখানে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সে নিষ্ঠুরভাবে এগিয়ে চলে নিজের নিয়মে। দেখতে দেখতে প্রায় একটা মাস কেটে গেছে, অথচ এই দীর্ঘ সময়টার একটি বারের জন্যেও রোশানলের জ্ঞান ফেরেনি। দিন পাল্টাচ্ছে, রাত পাল্টাচ্ছে, হসপিটালের করিডোরের অসংখ্য রোগী এসেছে গেছে, কিন্তু আইসিইউর ওই নির্দিষ্ট বেডটাই শুয়ে থাকা ব্যক্তিটার অবস্থা একই রয়ে গেছে। রোশানল এখনো আইসিইউতেই আছে। কেবিনে শিফট করার মতো অবস্থা বা স্থিতিশীল অবস্থা এখনো সে পৌঁছায়নি। শরীরের ক্ষতগুলো ধীরে ধীরে শুকালেও মাথার আঘাতটা ভয় ধরানো রকমের জটিল। মনিটরের স্ক্রিনে ওঠানামা করা গ্রাফগুলোই প্রতিনিয়ত বলে দিচ্ছে সে বেঁচে আছে, সম্পূর্ণ ভঙ্গুর অবস্থায়। নাইব এই এক মাসে নিজেকে একটুও ছাড় দেয়নি। ডাক্তার হিসাবে নয়, বন্ধু হিসাবে, ভাই হিসাবে যা যা সম্ভব সব করেছে। রোশানলের জন্য দিন রাত এক করে দিয়েছে ও। দেশি বিদেশি স্পেশালিস্টদের সঙ্গে কনসালটেশন, রিপোর্ট রিভিউ, মেডিসিন পরিবর্তন, কিছুই বাকি রাখেনি। তবেও অনিশ্চয়তার দেওয়ালটা ভাঙা যায়নি। চাইলেই নাইব রোশানলকে অন্য কোনো উন্নত হসপিটালে শিফট করতে পারত, কিন্তু ভয়টা অন্য জায়গায়। রোশানলের পরিচয়, অতীত, বর্তমান সবকিছু মিলিয়ে সে এখনো নিরাপদ নয়। কেউ চিনে ফেললে, কেউ সন্দেহ করলে বিপদ আরো বাড়বে। তাই সব ঝুঁকি নিজের কাঁধে নিয়ে নাইফ এখানেই আটকে আছে। মেহেবকে একবার বলেছিল নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার কথা। উন্নত চিকিৎসা, আধুনিক নিউরো ফ্যাসিলিটি সব সেখানে সম্ভব, কিন্তু মেহেব জানিয়ে দিয়েছে ওর মম যদি ঘুণ অক্ষরেও রোশানলের এই অবস্থার কথা জানতে পারে, সে অসুস্থ হয়ে পড়বে। সেই ঝুঁকিটা নেওয়ার সাহস নাইভ কিংবা মেহেব কারোরই হয়নি। এখন রাত প্রায় 11:30। এই মুহূর্তে নাইব আইসিইউর ভেতরে রোশানলের বেডের পাশে বসে আছে। ও চেয়ারে হেলান দিয়ে বসে একটা মেডিকেলের নোটবুক পড়ছে। চোখ দুটোই ক্লান্তিতে লালচে আভা জমেছে।
মাথাটাও কেমন ভারী হয়ে আছে। এই মুহূর্তে রিফ্রেশমেন্টের জন্য 1 কাপ ব্ল্যাক কফির প্রয়োজন। যেই ভাবা সেই কাজ। নাইম নাইভ হাতের বইটা নামিয়ে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সামনের দিকে চোখ যেতেই ওর ভেতরটা আবারও ভারী হয়ে এলো। রুশানালের বিবর্ণ ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো, এভাবে আর কতদিন? নাইবের কণ্ঠনালী চিরে বেরিয়ে আসে ক্লান্ত একটা দীর্ঘশ্বাস। ও রুশানালের থেকে চোখ সরিয়ে আইসিইউর কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালো। এমন সময় পেছন থেকে খুব ক্ষীণ একটা নড়াচড়ার শব্দ ভেসে এলো। নাইফ থমকে দাঁড়ালো। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠল। নিজেকে সামলে ও পেছনে ফিরে তাকালো। রোশানালের চোখের পাতা সামান্য কাঁপছে। কিয়ৎক্ষণের মধ্যেই রোশানল ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ধূসর বাদামি চোখের দৃষ্টি ঝাপসা আর এলোমেলো। নিঃশ্বাসটা ওঠানামা করছে অনেক কষ্টে। ওর রক্তাভ ঠোঁট দুটো সামান্য নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। নাইভের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। মুহূর্তের মধ্যে ওর সমস্ত ক্লান্তি উধাও হয়ে গেল। ও দ্রুত বেডের কাছে ফিরে এসে বন্ধুর কাঁধে আলতো করে হাত রেখে উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালো, ও মাই গড, তোর জ্ঞান ফিরে এসেছে রুশানাল! আমি তো বিলিভই করতে পারছি না। রুশানাল বেশ সময় নিয়ে আস্তে ধীরে নাইভের দিকে তাকালো। ও টানা কয়েক সেকেন্ড নাইভের দিকে তাকিয়েই থাকলো। অতঃপর খুব ক্ষীণ স্বরে ভাঙা ভাঙা কণ্ঠে শুধালো, নাইব! নাইবের বুকের ভেতরটা হু হু করে উঠল। চোখের কোণে অজান্তে জল জমে গেল। ও রুশানলকে আশ্বস্ত করে শুধালো, এই তো আমি রুশানাল, আমি এখানেই আছি, তোর পাশে। মধ্যরাত পেরিয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ। শহরের কোলাহল অনেক আগেই থেমে গেছে। কেবল মাঝে মধ্যে দূর থেকে গাড়ির ক্ষীণ শব্দ ভেসে আসে, আবার পরেক্ষণে সেটা মিলিয়ে যায় রাতের গভীর অন্ধকারে। মধু ব্যালকনির রকিং চেয়ারটায় হেলান দিয়ে বসে আছে, চোখের দৃষ্টি স্থির দূর আকাশের দিকে। আজ আকাশটা অদ্ভুত সুন্দর। রূপালী চাঁদটা পুরো আকাশের বুকে আলো ঢেলে দিয়েছে। চারিদিকে অজস্র তারা ঝিকিমিকি করছে। মনে হচ্ছে যেন কেউ আকাশ জুড়ে মুক্ত ছড়িয়ে দিয়েছে। এই সৌন্দর্যের মাঝেও মধুর ঠোঁটে ফুটে উঠল এক চিলতে বিষণ্ণ হাসি। ছোট্ট একটা জীবন, অথচ এই ছোট্ট জীবনের প্রতিটা ধাপে জমে আছে কত অভিযোগ, কত কষ্ট। মধু নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেলল। খুব ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছে ও। তখনও মধু ঠিক বুঝতে পারেনি ও কি হারালো জীবন থেকে। বুঝতে শুরু করলো তখন, যখন ওর মামা মামির বাড়িতে বড় হতে লাগলো। মামা মামির সংসারে আশ্রয় পেয়েছিল ঠিকই, কিন্তু সেটা ভালোবাসার নয়, পেয়েছিল দায়িত্বের বোঝাতে। ছোট বয়সেই বুঝে গিয়েছিল মধু এই সংসারে সে কেউ না। খাওয়া পড়া থেকে শুরু করে সব কিছুতেই ছিল অবহেলা আর তুচ্ছ-তাচ্ছিল্য। সকাল থেকে রাত অবধি ঘরের কাজ, বাইরের কাজ সব একা হাতেই ওকে সামলাতে হয়েছে। অথচ দিন শেষে শুনতে হয়েছে, এতটুকু কাজও ঠিক মতো পারিস না, তোকে দিয়ে হয়টা কি? মরতে পারিস না তুই? বাপ মা তো মরেই বেঁচেছে, এখন হয়েছে আমার যত জ্বালা। কখনো নিজের জন্য কাঁদার সুযোগ পায়নি মধু, কারণ ওর কাঁধে ছিল ওর ছোট্ট বোনটার দায়িত্ব। টিউশন করে নিজের পাশাপাশি ছোট বোনটার পড়াশোনার খরচ চালিয়েছে মধু। অল্প কয়েকটা টাকা বাঁচাতে ওকে পুরো 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে স্কুলে আসতে হতো। তাছাড়া কত রাত মধু না ঘুমিয়ে পড়েছে, কতদিন না খেয়ে থেকেছে, তার হিসেব কেউ রাখেনি। মধু নিজেও রাখেনি। ও শুধু জানতো নিজের পাশাপাশি বোনটার ভবিষ্যৎও সেভ করতে হবে। সময় গড়িয়ে মধু যখন এইচএসসি পাশ করলো, তখন সেই সাফল্যের আনন্দটুকু উপভোগ করার সুযোগও পায়নি, কারণ সেই সময়টাতেই ওর জীবনে একটা ভয়ঙ্কর অধ্যায় কাটিয়েছে।
ওর মামি ভয়ানক রূপটা ওর চোখের সামনে থেকে দেখেছে। এতদিন যেভাবে পেরেছে সেভাবেই ওকে দিয়ে গাধার খাটুনি খাটিয়েছে, কিন্তু এতেই ক্ষান্ত হননি তিনি। মধুকে না জানিয়ে ওর বিয়ে ঠিক করে ফেলেছে একজন 40 ঊর্ধ্ব বিপত্নিক লোকের সঙ্গে। এর কারণটা মধুর কাছে ছিল যতটা ভয়ানক উদ্ভট, ঠিক তেমনি ওর মামা মামির কাছে ছিল ততটাই সরল। যে লোক 5 লক্ষ টাকা দিয়েছিল ওর মামাকে, তখন সময় মতো টাকাটা পরিশোধ করতে পারেনি। মামা তখন মধুর হয়ে গেল দেনা শোধের উপায়। লোকটা ওর মামাকে বলেছিল টাকা শোধ করতে না পারলে মধুকে যেন ওনার সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে আর ঋণ পরিশোধ করতে হবে না। কোনো চিন্তা ভাবনা ছাড়াই মধুর মামি তখন সঙ্গে সঙ্গেই লোকটার রাখা প্রস্তাবে রাজি হয়ে যায়, আর মাঝখান থেকে মধুকে বানানো হয় বলির পাঠা। এই বিয়েতে মধুর কোনো মতামত চাওয়া হয়নি, কেউ জানতেও চায়নি ও কি চায় আর কি চায় না। ওকে শুধু স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল এই বিয়ে হবেই, আর ও যেন বিয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখে। আর কোনো উপায় সে দেখে মধু নিজেকে বাঁচাতে মায়াকে সাথে নিয়ে সেই রাতেই সিলেটের থেকে পালিয়ে চলে এসেছিল ঢাকায়। ঢাকায় এসে ওরা উঠেছিল মধুর মায়ের দুঃসম্পর্কের এক আত্মীয়র বাসায়। তখন মধু ভেবেছিল অন্তত মাথার উপরে একটা ছাদ তো পাওয়া গেল, কিন্তু সেই আশাটাও বেশি দিন স্থায়ী হলো না। বাড়ির কর্তার দৃষ্টি ভালো ছিল না। প্রথমে ইশারা ইঙ্গিতে, পরে কথায় কথায় অস্বস্তিকর মন্তব্য, অযাচিত স্পর্শ, সব মিলিয়ে মধু বুঝে গিয়েছিল এখানে থাকা সেফ নয়। আর সময় নষ্ট করেনিও নিজের সম্মান আর বোনটার নিরাপত্তার জন্য। মধু মায়াকে নিয়ে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল। দুই বোন এসে উঠেছিল শহরের এক প্রান্তে, গলির ভেতরে থাকা একটা সস্তা ভাড়া বাসায়। ঘর বলতে ছোট্ট একটা কামরা, রান্নাঘর, টয়লেট কোনো রকমে জোড়া দেওয়া, দেওয়ালে স্যাঁতসেঁতে দাগ, আধা ভাঙা জানালা দিয়ে ভেতরে প্রচুর বাতাস ঢোকে। তবু এই ঘরটাই তখন মধুর কাছে স্বর্গের মতো মনে হয়েছিল। অন্তত এখানে কেউ খারাপ চোখে তাকায় না। কিন্তু শান্তি বেশি দিন স্থায়ী হলো না। চলতে ফিরতে হলে টাকার দরকার, ভাড়া দিতে হবে, খেতে হবে, সবচেয়ে বড় কথা মায়ের পড়াশোনা চালাতে হবে। মধু এইচএসসি পাশ করেছে ঠিকই, কিন্তু মায়া তখনও মাত্র 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বোনটার পড়াশোনা বন্ধ করা কোনোভাবেই সম্ভব না। টাকা দরকার, আর যে সেটা যেভাবেই হোক। এরপর শুরু হলো মধুর চাকরির খোঁজ। সকালে বের হতো আর বেলা শেষে বাসায় ফিরত। দিনের পর দিন হেঁটে হেঁটে অসংখ্য অফিস, দোকান, প্রতিষ্ঠানে ঘুরছে, অসংখ্য সিভি জমা দিয়েছে, কিন্তু এই চাকরির বাজারে এত কম যোগ্যতা নিয়ে কাজ পাওয়া যে কতটা কঠিন সেটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছিল মধু। এইসবের মধ্যে থেকেই সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হয়েছিল মধু। অত্যাধিক সুন্দর হওয়াটাও যেন কারোর জন্য অভিশাপ হতে পারে, সেটা মধু তখন বুঝতে পেরেছিল। চাকরির খোঁজ করতে যে কতজনের থেকে কত বাজে ইঙ্গিত পেয়েছে সেটার কোনো হিসেব হয় না। কেউ বলেছে বিশেষ কাজ করতে হবে, কেউ আবার সরাসরি অসম্মানজনক প্রস্তাব দিয়েছে। মধুর চোখে জল চলে আসতো, তারপরেও অপমান গিলে চুপচাপ করে ফিরে আসতো। কোনো দিকে প্রতিবাদ করার সাহস করেনি। যদি চাকরিটা না হয় এই ভয়ে। ধীরে ধীরে তীব্র হতাশা মধুকে গ্রাস করে নিতে লাগলো। রাতে মায়া ঘুমিয়ে পড়লে ও চুপচাপ জানালার পাশে বসে থাকতো। কতবার যে মনে হয়েছে এই জীবন থেকে মুক্তি পেলেই বাঁচে, সব শেষ করে দিলে হয়তো শান্তি পাবে। কিন্তু মায়ের কথা ভেবে মধুর আর সেই সাহস করে উঠতে পারতো না। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন দুপুরে অপ্রত্যাশিতভাবে একটা চিঠি আসে একটা অনাথ আশ্রম থেকে। ওটা মধুর ইন্টারভিউ নিয়েছিল আগেই, কিন্তু চাকরিটা যে পাবে এই নিয়ে বিশেষ আশাও ছিল না মধুর। এখন এই চিঠিতে
স্পষ্ট লেখা আছে ওরা মধুকে জবের জন্য সিলেক্ট করেছে, তবে স্যালারি খুব বেশি না, মাত্র ৮,০০০ টাকা। মধুর কাছে এই ৮,০০০ টাকাই তখন যেন আশীর্বাদের মতো মনে হয়েছিল, হতাশা আর অন্ধকারের মাঝে পাওয়া এক টুকরো আলো। সেই দিন মধু প্রচুর কেঁদেছিল, আর প্রায় অনেক দিন পরে, কিন্তু সেই কান্না ছিল স্বস্তির আর আনন্দের। এরপর শুরু হলো মধুর জীবনের নতুন এক অধ্যায়। অনাথ আশ্রমে কাজ, ছোট ছোট বাচ্চাদেরকে দেখাশোনা, হিসাব রাখা, সবকিছু মন দিয়ে করছে মধু। মায়াকে আবারও স্কুলে ভর্তি করিয়েছে, নিজের শখ আহ্লাদ একদম বন্ধ করে দিয়েছে। এইভাবেই দিন গড়াতে গড়াতে একটা বছর কেটে গেল চোখের পলকে। মধুর এই একঘেয়ে ধরা বাঁধা আর সংগ্রামপূর্ণ জীবনে একদম অপ্রত্যাশিতভাবে সুখের আলো হয়ে নেমে এসেছিল জাওয়াদ। সেই দিনটা ছিল একদম সাধারণ দিনের মতোই একটা দিন। সময়টা তখন আনুমানিক রাত ৯টা কিংবা ৯:৩০ হবে। সারাদিন আশ্রমের কাজের শেষে বাসায় ফিরছিল মধু। ওর এক হাতে ছিল বাজার ভর্তি একটা ব্যাগ। কাজ শেষে বাসার জন্য বাজার করতে যে এতটা দেরি হয়েছে। রাস্তায় লোকজন কম, সামনে যে কয়েকটা গলি আছে তার সবগুলোই ছিল প্রায় নির্জন। চারপাশে দুই পাশে জ্বলতে থাকা স্ট্রিট লাইটের হলুদ আলো চারপাশ আলোকিত করে রেখেছে। ক্ষণকালের ব্যবধানে গলির মুখে আসতেই মধু থমকে দাঁড়িয়ে গেল। ওর থেকে কয়েক হাত দূরত্বে একজন যুবক মাটিতে পড়ে আছে, পরনের সাদা শার্টটা রক্তে রঞ্জিত হয়ে আছে। মধু ভয় পেলেও যুবকটির থেকে চোখ ফিরিয়ে নিতে পারল না। ও দ্রুত পায়ে এগিয়ে এসে যুবকটির সামনে দাঁড়ালো। ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে আছে, নিঃশ্বাসের গতি অস্বাভাবিক এলোমেলো। টেনে টেনে শ্বাস নিচ্ছে সে, আর নিজের এক হাত দ্বারা অন্য হাতের বাহু চেপে ধরে রেখেছে। আঙ্গুলের ফাঁক দিয়ে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। মধু আশেপাশে তাকিয়ে দেখলো তেমন লোকজন নেই। দুই একজন যারা দাঁড়িয়ে আছে তারাও কেউ এগিয়ে আসছে না। মধু বুঝলো যেচে যে কেউ ঝামেলায় জড়াতে চায় না। এইদিকে লোকটাকে এইভাবে ফেলে রাখাও সম্ভব নয়, দ্রুত হসপিটালে নিতে হবে। এভাবে ফেলে রাখলে সে মারাও যেতে পারে। মধু কয়েকজনের কাছে সাহায্য চাইলো যুবকটিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। ওর অনুরোধে শেষ পর্যন্ত কয়েকজন এগিয়ে এলো। সবার সম্মিলিত চেষ্টায় যুবকটিকে কাছের একটা হসপিটালে নিয়ে যাওয়া হলো। ইমার্জেন্সিতে নিয়ে যেতেই ডক্টর জানালো ওর হাতে গুলি লেগেছে, প্রচন্ড ব্লিডিং হয়েছে। এখন রক্ত দিতে না পারলে অবস্থা আরো খারাপের দিকে যাবে, তাছাড়া আর্জেন্ট অপারেশন করতে হবে। মধু যেন ক্যাশ কাউন্টারে 2 লক্ষ টাকা জমা দিয়ে দেয়। মধু কেবল বোকার মতো তাকিয়ে থাকে। এই মুহূর্তে ওর কি করা উচিত কিছুই বুঝতে পারলো না। এত টাকা ও কোথায় পাবে? তাছাড়া এই লোকটাকে তো ও চেনেও না। ও তো কেবল মানবতার খাতিরে লোকটিকে হসপিটালে নিয়ে এসেছে। মধুর ভাবনার মাঝেই ডক্টর পুনরায় এসে জানালো পেশেন্টের ব্লাড গ্রুপ ও পজিটিভ, কিন্তু হসপিটালে এই মুহূর্তে ও পজিটিভ ব্লাড গ্রুপের রক্ত নেই। সৌভাগ্যক্রমে মধুর রক্তের গ্রুপ ও পজিটিভ। মধু এক মুহূর্তও দেরি করেনি, কোনো রকম দ্বিধা ছাড়াই ও রক্ত দিতে রাজি হয়ে যায়। ওর ধারণা ওর সামান্য রক্তে যদি একজন মানুষের জীবন বেঁচে যায় তাহলে ক্ষতি কি। রক্ত দেওয়া শেষ হতেই বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল। রক্ত দেওয়া শেষে ডক্টর যখন মধুকে পেশেন্টের অপারেশনের কথা বলল, মধু তখন সাফ সাফ জানিয়ে দিয়েছে ওই লোককে ও চেনে না। রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে এসেছে। এখন ও এত টাকা কোথা থেকে দিবে? ওনারা যেন পুলিশকে ইনফর্ম করে। আর এই বলে মধু ডক্টরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত হসপিটাল থেকে বেরিয়ে এসেছিল। মধু এখন বুঝতে পারছে লোকজন কেন এগিয়ে এসে লোকটাকে সাহায্য করতে চায়নি। একটা চাপা শ্বাস ফেলে মধু রিক্সা ডেকে বাসার দিকে রওনা দেয়। এমনিতেই অনেক রাত হয়ে গেছে,
মায়া নিশ্চয়ই বাসায় ওর জন্য অপেক্ষা করছে। এরপর সময় গড়িয়ে প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেল। মধু সেই সব ঘটনা প্রায় ভুলতে বসেছে। ওর জীবনও আগের মতোই একই ছন্দে এগিয়ে চলছিল। একদিন আশ্রমে বাচ্চাদের দেখাশোনা করছিল মধু। এমন সময় আশ্রমের একজন কর্মী মেয়ে এসে বলল, আপু, একজন লোক আপনার সাথে দেখা করতে এসেছে। মধু অবাক হয়ে ভাবলো, ওর সাথে আবার কে দেখা করতে এসেছে? এই শহরে ওর আপন বলতে মায়া ছাড়া আর কেউ নেই। মনের ভেতরে অজানা একটা অস্বস্তি আর কৌতূহল জমা হয়েছিল। তবু মধু নিজেকে সামলে বাইরে বেরিয়ে এলো। ব্যক্তিটিকে দেখে স্বাভাবিকভাবেই মধু চমকে উঠেছিল। এটাই তো সেই লোক যাকে 3 সপ্তাহ আগে রক্তাক্ত অবস্থায় গলির মুখে পড়ে থাকতে দেখেছিল মধু। আজ সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। ধূসর বাদামি চোখের দৃষ্টি শান্ত, আর রক্তাভ ঠোঁটের কোণ হালকা বাঁকানো। মধুর শ্বাস আটকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো লোকটার দিকে। সেই দিন ভালোভাবে খেয়াল না করলেও মধু আজ বুঝলো লোকটা আসলেই মারাত্মক সুদর্শন। চেহারার মধ্যে একটা বিদেশি বিদেশি ভাইব আছে। কিন্তু এই লোকের ওর কাছে কি প্রয়োজন থাকতে পারে বুঝতে পারলো না মধু। সেদিনের ঘটনার পর পুরো 6টা মাস অতিবাহিত হয়ে গেছে। এই 6 মাসে বাহিক দিক থেকে মধুর জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি, তবে ভেতরের কোনো একটা অংশ অজান্তেই একজনের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। ততদিনে জাওয়াদের বিষয়ে মধু সম্পূর্ণরূপে পরিচিত হয়ে গেছে। জাওয়াদের ব্যক্তিগত লাইফ, প্রফেশনাল লাইফ, সবকিছুর সাথে। জাওয়াদের সাথে ওর খুব বেশি ঘনিষ্ঠ ভাব ছিল এমনটাও নয়। জাওয়াদের সাথে ওর মাঝে মধ্যে দেখা হতো, হয়তো অপ্রত্যাশিত ভাবে, হয়তো বা কাকতালীয় ভাবে। যখনই ওদের দেখা হতো তখন কেবলই ক্যাজুয়াল কথাবার্তাই হতো। প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথাবার্তায় জাওয়াদ ধাতস্থ নয়। এটা মধু জাওয়াদের আচরণ দেখেই বেশ ভালোভাবেই বুঝেছে। তাছাড়া যখনই ওদের দেখা হতো মধু ইচ্ছে করে দূরত্ব বজায় রাখতো। ওর জীবনে অচেনা কোনো মানুষকে জায়গা দেওয়ার মতো মানসিকতার প্রস্তুতি ওর ছিল না। সময়ের সাথে সাথে সবকিছু পাল্টাতে থাকলো। ক্যাজুয়াল আলাপ থেকে ধীরে ধীরে জন্ম নিল বন্ধুত্ব। জাওয়াদ অবশ্য কখনো জোর করতো না, কখনো অপ্রয়োজনীয় কৌতূহলও দেখাতো না। আর এই বিষয়টা মধুর জন্য সবচেয়ে স্বস্তিদায়ক ছিল। তবে এত সব কিছুর মাঝে মধুকে সবচেয়ে বেশি অবাক করেছিল জাওয়াদের কেয়ারিং স্বভাবটা। ও বেশ বুঝতে পেরেছিল জাওয়াদের ব্যক্তিত্ব আর 5 জনের থেকে বেশ আলাদা। একটা সময় পর ও নিজেই জাওয়াদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। তবে যতটা সম্ভব ও নিজেকে সামলে রাখতে চাইতো। জাওয়াদের কাজের ধরন, ওর প্রফেশনাল লাইফ খুবই ঝুঁকিপূর্ণ, যার ফলে ওর প্রফেশনাল লাইফও সম্পূর্ণ অনিশ্চিত। এমনিতেও মধুর জীবনে দুঃখের কোনো শেষ নেই। তার উপর কাউকে ভালোবেসে যদি তাকে হারাতে হয় তাহলে এই ধাক্কা মধু সামলাতে পারবে না। কিন্তু ভালোবাসা কি আর যুক্তি মানে? ওর অচেতন মন জাওয়াদকে ভালোবেসে ফেললো। জাওয়াদ যেই দিন অপ্রত্যাশিতভাবে মধুকে বিয়ের জন্য প্রপোজ করেছিল, মধু সেই দিন প্রচুর কেঁদেছিল। ও সেই দিনই জাওয়াদকে ফিরিয়ে দিতে পারেনি। ভীষণ ভয় নিয়েই ভালোবেসেছে, কারণ ও নিজেও জাওয়াদকে চায়। আর এই সত্যটা অস্বীকার করার ক্ষমতা ওর ছিল না। সময় সাথে সাথে ওদেরকে ওদের সম্পর্কটা আরো গাঢ় হতে থাকলো। সম্পর্কে জড়ানোর 9 মাসের মাথায় খুব সাধারণভাবে ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। জাওয়াদ তখন ওকে জানিয়েছিল সামনে ওর একটা বড় মিশন আছে, সেটা শেষ না হওয়া পর্যন্ত বিয়ের কথা প্রকাশ্যে আনবে না। কারণ জাওয়াদ চাইতো না ওর কারণে মধু বা মায়া কোনো বিপদে পড়ুক। বিয়ের পরের দিনগুলো ছিল মধুর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম সময়। মায়াকে নিয়ে ওরা জাওয়াদের অ্যাপার্টমেন্টে থাকতো। জাওয়াদের পরিবারের বিষয়ে জাওয়াদ কখনোই ওকে কিছুই জানায়নি।
মধু জানতে চাইলেও বিষয়টা এড়িয়ে যেয়ে কেবলই বলতো, আমার কেউ নেই, তুমি আর মায়াই আমার পরিবার। মধু যদি এই নিয়ে কখনো জোরাজুরি করত, তবে জাওয়াদ কেবলই ওকে শান্তভাবে বলতো, কিছু বিষয় না জানাই ভালো, কারণ সবকিছু জানা আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। তাছাড়া জাওয়াদ ওকে এত পরিমাণে ভালোবাসতো, ওর এত কেয়ার করতো যে মধু সেই সব নিয়ে আর মাথা ঘামাতো না। একটা সময় পর এসে মধুর মনে হয়েছিল, এতদিনের ভাঙাচোরা এই জীবনের নৌকাটা বুঝি অবশেষে একটা ঠিকঠাক তীরে এসে ভিড়েছে। জাওয়াদের সাথে কাটানো প্রতিটা মুহূর্তেই মধুর কাছে স্বর্গের মতো মনে হয়েছিল। কিন্তু এই সুখ বেশি দিন টিকল না। বিয়ের 1 বছরের মাথায় সেই অভিশপ্ত দিনটা এলো, ওর 21তম জন্মদিনের দিন। সেই রাতে ও জাওয়াদকে হারিয়ে ফেলল চিরদিনের মতো। এই নিষ্ঠুর ভুবনে ওকে দুঃখের সাগরে ডুবিয়ে দিয়ে জাওয়াদ চলে গেল। কথাগুলো ভাবতে ভাবতেই মধুর চোখ বন্ধ, চোখের কার্নিশ বেয়ে টুপটাপ করে জল গড়িয়ে পড়ল। মধ্যরাতের চাঁদ, তারা ভরা আকাশ, সবকিছুই ওর কাছে নিষ্ঠুর লাগছে। তবুও এই জীবন থেকে পালিয়ে যাওয়ার কোনো মানে নেই। রাতের অন্ধকার কেটে গিয়ে সূর্যের নরম আলো শহরের রাস্তায় এসে পড়েছে। বাতাসে হালকা শীতলতা, ঘাসের উপরে জমে থাকা শিশির ফোঁটা, পাখিদের কিচিরমিচির শব্দ, সবকিছু মিলিয়ে বেশ শান্ত একটা সকালের শুরু। এই মুহূর্তে মেহেব দাঁড়িয়ে আছে মেহেরানের স্কুল গেটের সামনে। কালো রোদ চশমার ভেতর থেকে ওর চোখ দুটো স্থির হয়ে আছে গেটের দরজার দিকে। পুরো স্কুলটা বাচ্চাদের হাসিতে মুখরিত হয়ে আছে। মেহেব ঠোঁটটা কামড়ে কিছু একটা মিলানোর চেষ্টায় মগ্ন। এই তো মিনিট 10 পূর্বে ও দেখেছে, সেই দিন অফিসে ওই ভাইটার কেবিনে যে মেয়েটা এসেছিল, ঠিক সেই মেয়েটাই হাত ধরে ওই বাচ্চা ছেলেটাকে স্কুলের ভেতরে নিয়ে এসেছে। মেহেবের বুঝতে আর বাকি নেই যে এই মেয়েটাই ওই বাচ্চাটার মা। মেয়েটা বাচ্চাটাকে স্কুলের গেটের সামনে এনে মাথায় হাত বুলিয়ে কিছু একটা বলছিল। তারপর বাচ্চাটার কপালে একটা চুমু খেয়ে একটা রিকশা করে ফিরে গেছে। বুকের ভেতরে একটা অস্বস্তিকর অনুভূতি জমা হলো মেহেবের। ও গভীরভাবে একটা শ্বাস টানলো। আজ ও এখানে এসেছে এই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য। রুশানালের জ্ঞান ফেরানোর কথা জানতেই পেরে মেহেব যখন উচ্ছ্বাসিত ভাবে হসপিটালে ছুটে গিয়েছিল, তখনই রুশানাল ভাঙা ভাঙা স্বরে বলেছিল, ওই বাচ্চাটাকে নিয়ে আয়, আমি ওকে দেখতে চাই। সেই মুহূর্তেই মেহেব যেন স্তব্ধ হয়ে গিয়েছিল, বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল ও। একদিন মৃত্যুর সঙ্গে লড়াই করা মানুষটা জ্ঞান ফিরে প্রথমেই একটা অচেনা অজানা বাচ্চার কথা বলেছে। বিষয়টা কোনোভাবেই স্বাভাবিকের মধ্যে পড়ে না। হাজারটা প্রশ্ন তখন মেহেবের মাথায় এসেছিল, কিন্তু ভাইয়ের শারীরিক অবস্থা দেখে মেহেব তখন আর কিছুই বলেনি, শুধু চুপচাপ মাথা নেড়েছিল। এমনিতেও নাইভ স্পষ্ট করে বলে দিয়েছে রুশানালের ওপর কোনোভাবেই মানসিক চাপ দেওয়া যাবে না। ওর মাথার ইন্টারনাল ব্লিডিং হওয়ার কারণে ওর লাইফ রিস্ক আছে। ওকে পরবর্তী কয়েক মাস সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে মেহেব আর চুপ থাকতে পারছে না। এই বাচ্চাটার সঙ্গে নিশ্চয় ওর ভাইয়ার কোনো সম্পর্ক আছে, না হলে ওর ভাইয়া এমন অস্থির হয়ে উঠেছে কেন এই বাচ্চাটার জন্য? শুধু অস্থির হলেও মানা যেত, কিন্তু এমন অবস্থায় থেকে ওই বাচ্চাটাকে অযথা দেখতে চাইবে কেন? তাছাড়া বাচ্চাটা দেখতে একদমই ভাইয়ার কার্বন কপি। মেহেব নিজের মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, রুশানাল পুরোপুরি সুস্থ না হলে এবার আর কোনো কথা এড়িয়ে যেতে দিবে না। ও সব সত্য জেনেই ছাড়বে। এই বাচ্চাটার সঙ্গে ওর ভাইয়ার কি সম্পর্ক, এটা না জানা অবধি মেহেরের কোনোভাবেই শান্তি পাচ্ছে না। একটা চাপা শ্বাস ফেলে মেহেব স্কুলের গেট পেরিয়ে ভেতরে ঢুকে গেল। সময় খুব কম,
স্কুল ছুটি হওয়ার আগেই বাচ্চাটাকে আবারও স্কুলে রেখে যেতে হবে, যেন কেউ কিচ্ছু আঁচ করতে না পারে। কেবিনের সামনে এসে মেহেব থমকে দাঁড়ালো। কোলের ভেতরে ছোট্ট মেহেরান নিঃশব্দে ওর কাঁধে মাথা ঠেকিয়ে, কিছুটা অবাক আর কিছুটা অস্বস্তি নিয়ে চারপাশে তাকাচ্ছে। মেহেব শক্ত করে মেহেরানকে আঁকড়ে ধরে আছে, যেন কোনোভাবেই ছেলেটা ভয় না পায়। কাচের দরজার ওপারে সাদা নরম আলোয় পূর্ণ কেবিনের মাঝখানে রাখা বেডে শুয়ে আছে রুশানাল। রুশানালের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা বেটার হওয়ায় আজ তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। ডক্টর জানিয়েছে এখনো পুরোপুরি বিপদ কেটে যায়নি, তবে অবস্থা স্টেবল। কিছুক্ষণ আগে ওকে ঘুমের মেডিসিন ইনজেক্ট করা হয়েছে। মেহেব আস্তে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢোকে। চারিদিকে নিস্তব্ধ, কেবল মনিটরের বিপ বিপ শব্দ শোনা যাচ্ছে। মেহেব এগিয়ে গিয়ে বেডের পাশে রাখা চেয়ারটায় যেয়ে বসলো। মেহরানকে কোলে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। বুকের ভেতর চাপা উত্তেজনা ও কৌতূহল একসাথে জমে আছে। নিজেকে সামলে নিয়ে মেহেব আস্তে ধীরে রুশানালকে ডাকলো, ভাইয়া শুনতে পাচ্ছ? প্রথমে কোনো সাড়া নেই। ক্ষণকালের ব্যবধানে রুশানালের চোখের পাতা কেঁপে উঠল। ঘুমের ঘোর কাটিয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকালো সে। কয়েক সেকেন্ড ঝাপসা দৃষ্টি শেষে ওর চোখ স্থির হয়ে গেল মেহেরানের আদুরে মুখের ওপর। ছোট্ট ছেলেটা গোল গোল চোখ করে তাকিয়ে আছে ওর দিকে। নতুন পরিবেশ, চেনা মানুষের অপ্রত্যাশিত অবস্থা, সবকিছু মিলিয়েই ওর ধূসর বাদামি শিশু সুলভ চোখ কৌতূহলী আর সামান্য ভয়ে জমে আছে। বাচ্চা ছেলেটা পলকহীন চোখে রুশানালের দিকে তাকিয়ে আছে, যেন সে বোঝার চেষ্টা করছে তাকে এখানে কেন আনা হয়েছে। ছেলেটাকে দেখে রুশানালের ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটলো। ও কম্পিত কণ্ঠে শুধালো, ওকে ওকে আমার কোলে দে মেহেব। চমকে উঠল মেহেব। কি বলছো তুমি? তোমার শরীরের কন্ডিশন ভালো না, ডক্টর মানা করেছে নড়াচড়া করতে। রুশানাল বিরক্তির ভঙ্গিতে চোখ বন্ধ করে আবারও খুলল। এত কথা ওর একদমই ভালো লাগছে না। স্পষ্ট অধৈর্য নিয়ে ও দুর্বল কণ্ঠে শুধালো, এত কথা বলিস না, ওকে আমার পাশে দে। আর কোনো কথা বলল না মেহেব। ও আস্তে করে ঝুঁকে মেহেরানকে রুশানালের ডান পাশে শুইয়ে দিল, খুব সাবধানে, যেন রুশানালের শরীরে কোনো আঘাত না লাগে। রুশানাল এক মুহূর্ত অপেক্ষা না করে কোনো রকমে হাত বাড়িয়ে ছেলেটাকে নিজের বুকে জড়িয়ে ধরল। শক্তি না থাকলেও চেষ্টাই ছিল পুরো প্রাণ দিয়ে। বুকের ভেতর জমে থাকা কোমল অনুভূতিটাকে রুশানাল আর ধরে রাখতে পারল না। এক ফোঁটা জল নিঃশব্দে ওর চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল সাদা কভারে মোড়ানো বালিশে। মেহেব স্তব্ধ হয়ে গেল। ভাইয়ের চোখে জল দেখবে সে কখনো কল্পনাও করেনি। সর্বদা অত্যাধিক কঠিন শক্ত আবরণে মোড়া রোশানলের অন্তরস্থল কতটা নমনীয় সেটা আর বুঝতে পারলো মেহেব। ওর প্রশ্ন করতে ইচ্ছে করছিল, সবটা জানতে ইচ্ছে করছিল, কিন্তু ও কিছুই বলল না। শুধু চুপচাপ বসে থেকে দেখে যেতে লাগলো কিভাবে ওর ভাই তার বুকের ভেতরে লুকিয়ে থাকা একটা কোমল অস্তিত্বকে শক্ত করে আঁকড়ে ধরে আছে। মেহেরান কিছুক্ষণ চুপচাপ রুশানালের বুকে মাথা রেখে শুয়ে থাকলো। বাবার মতো করে বুকের ভেতরে জড়িয়ে ধরার এই অনুভূতিটা বাচ্চাটার কাছে অচেনা হলেও অস্বস্তিকর লাগলো না। ওর ভেতরের জমে থাকা ভয়টা ধীরে ধীরে কেটে গেল। ওর ছোট্ট শরীরটা নড়ে চড়ে উঠল। কৌতূহলী দৃষ্টিতে রুশানালের মুখের দিকে তাকালো সে। আস্তে করে রুশানালের গাল ছুঁয়ে দিয়ে শিশুসুলভ কণ্ঠে শুধালো, আঙ্কেল তোমার কি হয়েছে? প্রশ্নটা এতটাই সরল, এতটাই নিষ্পাপ যে রুশানালের বুকের ভেতরটা ছটফট করে উঠল। ও ঠোঁটের কোণে হাসি টেনে ছেলের কপালে খুব আলতো করে একটা চুমু খেয়ে শুধালো, না বাবা, আমার কিচ্ছু হয়নি। বাচ্চা ছেলেটা রুশানালের কথা বিশ্বাস করলো না। ও রুশানালের ব্যান্ডেজ করা জায়গা দেখিয়ে বলল,
তাহলে তুমি শুয়ে আছো কেন আঙ্কেল? তোমার শরীরে এগুলো কি লাগিয়েছো? রুশানাল আলতো হেসে বলল, আমি শুয়ে একটু বিশ্রাম নিচ্ছি বাবা। তারপর ও ব্যান্ডেজ গুলোর দিকে তাকিয়ে ফের বলল, এগুলো ডক্টর আঙ্কেলরা আমাকে লাগিয়ে দিয়ে বলেছে, বেশি নড়াচড়া করা যাবে না। মেহেরার মাথা নেড়ে বলল, জানো আঙ্কেল, মাম্মা বলে ডক্টর আঙ্কেলদের কথা শুনতে হয়, না শুনলে ইনজেকশন দেয়। ছেলের কথায় রুশানালের ঠোঁটের কোণে আরেকটু বেঁকে উঠল। মেহেবও নিজের অজান্তেই মুচকি হাসলো। এতক্ষণ ধরে বুকের ভেতর জমে থাকা চাপা ভারটা যেন এই মুহূর্তে একটু হালকা হলো। মেহেরান রুশানালের ব্যান্ডেজ করা হাতে আলতো করে ছুঁয়ে দিল, শুধালো, তোমার কি ব্যথা লাগছে আঙ্কেল? এগুলো পরে কি তোমার কষ্ট হচ্ছে? রুশানালের বুকটা ধক করে উঠল। ও কিছুক্ষণ চুপ করে থেকে মেহরানের ছোট্ট হাতটা নিজের হাতের ভেতরে নিয়ে শুধালো, এতক্ষণ ব্যথা ছিল, এখন আর লাগছে না। তুমি আসছো না ভাই? মেহরান খুশি হয়ে হাসলো। তাহলে আমি আরেকটু থাকবো, বলেই সে রুশানালের বুকের গুটি সুটি মেরে শুয়ে পড়ল। আমি থাকলে তুমি ভালো হয়ে যাবে। মুহূর্তেই রুশানালের চোখের কোণে জল জমে উঠল। সে চোখটা বন্ধ করে মেহরানের মাথায় চিবুক ঠেকিয়ে রাখলো। কিছুক্ষণ কোনো কথা হলো না, শুধু নিঃশব্দে সময় গড়িয়ে যেতে লাগলো। মেহেরান রুশানালকে জড়িয়ে ধরে রেখে উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালো, খেলবো বাবা, খুব শীঘ্রই খেলবো। আঙ্কেল, তুমি আমার সাথে কবে খেলবে? রুশানাল চোখ মেলে তাকালো, কম্পিত কণ্ঠে হাসতে ছেলের ঘন ব্রাউন চুলগুলো আঙ্গুল চালিয়ে শুধালো, খেলবো বাবা, খুব শীঘ্রই খেলবো। মেহেরান শান্ত হয়ে মাথা নাড়ালো, ঠিক আছে আঙ্কেল, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। রোশানাল আর কোনো জবাব দিল না, শুধু শক্ত করে ছেলেকে বুকের মাঝে আঁকড়ে ধরে রাখলো। এদিকে মেহেব কেবলই শান্ত চোখে ওদের দিকে তাকিয়ে রইল। এতক্ষণে ও নিশ্চিতভাবে বুঝে গেছে এই বাচ্চাটা শুধু কোনো সম্পর্কের প্রশ্ন নয়, বরং ওর ভাইয়ের জীবনের এক গভীর অবিচ্ছেদ্য অংশের বন্ধন। আর সেই বন্ধনের উত্তর সে খুব শীঘ্রই জেনে ছাড়বে।